আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে মিশরে এমন এক আশ্চর্য জিনিস বানানো হয়েছিল যা এখন পর্যন্ত মানুষকে অবাক করে দেয়। দ্য গ্রেট পিরামিড অফ গিজা। ১৪৭ মিটার উঁচু এই পিরামিডটি ৪,০০০ বছর পর্যন্ত মনুষ্য নির্মিত সবচেয়ে উঁচু ইমারতের তকমা পেয়ে আসছে। অত্যন্ত ভারী পাথর দ্বারা নির্মিত পিরামিডটির ওজন বলা হয়ে থাকে ৬ মিলিয়ন টন, যেখানে আমাদের আজকের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার ওজন ৫ লাখ টন। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পিরামিডটি কিভাবে বানানো হলো। সে সময় এত ভারী পাথর উপরে তোলার জন্য আজকের মতো কোনো ক্রেন ছিল না, কোনো বুলডোজার কিংবা আধুনিক প্রযুক্তির কোনো যন্ত্রও ছিল না, এমনকি তারা হুইলের ব্যবহারও ভালো করে জানত না। তারপরেও তারা এমন একটি ইমারত বানিয়েছিল যা ৪,৫০০ বছর ধরে প্রচণ্ড তাপ, ঝড়, বৃষ্টি, দুর্যোগ উপেক্ষা করে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে আছে। দুনিয়াতে এত বড় ও এত পুরাতন কোনো ইমারত এখন পর্যন্ত টিকে নেই। এটা কিভাবে সম্ভব হয়েছে? আসুন আমরা জানার চেষ্টা করি পিরামিডের রহস্য। ভিডিওটি শুরু করার আগে যারা আপনাদের মধ্যে নতুন দর্শক আছেন, দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইতিহাসে আমরা যতই পেছনে যাই ততই দুর্বোধ্য হতে থাকে পিরামিড রহস্য। আনুমানিক খ্রিস্টপূর্ব ২৫৬০ সালে ফারাও খুফু দ্বারা নির্মিত হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজা। প্রাচীন মিশরে রাজা মহারাজাকে ফারাও বলা হতো। ফারাও খুফু প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন। বিভিন্ন ইতিহাসবিদের মতে তিনি ২৩ থেকে ৬৩ বছর শাসন করেন। এই পিরামিড নীল নদের পশ্চিম তীরে একই সদৃশ আরও দুটি পিরামিডের সাথে অবস্থিত। এগুলোর মধ্যে সবচেয়ে উঁচু হল দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটাকে পিরামিড অফ খুফুও বলা হয়। এর চেয়ে ছোট পিরামিড অফ খাফরে দ্বিতীয় বৃহৎ পিরামিড। বলা হয় খুফুর ছেলে খাফরে এটি বানিয়েছে। এবং তৃতীয় ও সবচেয়ে ছোট পিরামিড হল পিরামিড অফ মেনকেউরে। ধারণা করা হয় খাফরের ছেলে বানিয়েছে এই পিরামিডটি। সেই সময় বানানো এগুলি ছাড়াও আরও কিছু মনুমেন্ট আছে। দ্য গ্রেট স্ফিংস অফ গিজা, কিছু সমাধিক্ষেত্র ও ছোট ছোট পিরামিড উল্লেখযোগ্য। বিভিন্ন আকার ও দৈর্ঘ্যের মোট ১১৮টি পিরামিড পাওয়া যায়। এখন এদের অনেকগুলোর অবস্থা অতটা ভালো নয়। সবচেয়ে ভালো অবস্থায় পাওয়া যায় দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এদের বানানোর পিছনের কারণ হিসেবে সবচেয়ে প্রসিদ্ধ মতটি হলো এগুলোকে রাজাদের সমাধিক্ষেত্র হিসেবে তৈরি করা হয়েছিল, মৃত্যুর পর ফারাওদের লাশ দাফন করার জন্য। প্রাচীন মিশরে মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করা হতো। তাদের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর জীবন শেষ হয় না। মৃত্যুর পর তাদের আত্মা পাতালে চলে যায় এবং গড সেই আত্মাদের ভালো মন্দের বিচার করেন। যারা ভালো কাজ করে তারা অনন্তকালের জন্য জীবন পায়। আর এই মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি স্বরূপ ফারাওরা তাদের জীবদ্দশায় পিরামিড নির্মাণ করে সেখানে বহুমূল্য অলংকার, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ ও খাবার দ্বারা সুসজ্জিত করত। মৃত্যুর পর তাদের শরীর মমি করে কাঁচ বা পাথরের কফিনে দাফন করে রাখা হতো। এ জাতীয় আরও কিছু পুরাতন সমাধিতে কিছু লেখা পাওয়া যাওয়ার পর থেকে এসব বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। তাছাড়া মিশর ও সুদানে আবিষ্কৃত বেশিরভাগ পিরামিড সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে দেখা যায়। কিন্তু যখন গ্রেট পিরামিড অফ গিজার ভেতর এ সম্পর্কিত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তখন মানুষ বিকল্প থিওরির দিকে ঝুঁকে। এই পিরামিডের ভেতর যখন আর্কিওলজিস্ট যায় তখন 3টি রেলিক্স ও খালি কফিন ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ধারণা করা হয় যে অন্যান্য মূল্যবান সামগ্রী আরও আগেই চুরি হয়ে গেছে। এখন আসে সবচেয়ে বড় প্রশ্ন, এই পিরামিডগুলো কি করে বানানো হয়েছিল? এটাই আসলে এই পিরামিডের সবচেয়ে রহস্যময় বিষয়।
সেই যুগে কিভাবে মানুষ 147 মিটার উঁচু এই পিরামিড বানিয়েছিল, তাও আবার এত ভারী পাথর দিয়ে, যে পাথরগুলোর ওজন ছিল 2.5 টন থেকে 80 টন পর্যন্ত। কিভাবে এত মসৃণভাবে কাটা হয়েছিল পাথরগুলো, সেটাও আরেক প্রশ্ন। তখন পাথর কাটার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতিও ছিল না। তারা কিভাবে একটার উপর আরেকটা পাথর এত সুন্দর সারিবদ্ধভাবে সাজিয়েছিল, যখন তারা চাকার ব্যবহারও জানত না, এবং এসব তারা করেছিল 20 বছরে। এ সম্পর্কিত বেশ কিছু থিওরি রয়েছে। সবার আগে প্রচলিত একটি ভুল ধারণা সম্পর্কে বলা প্রয়োজন, যেখানে বলা হয় এটি বানানোর সময় স্লেভ লেবার ব্যবহার করা হয়, যারা অনেক দরিদ্র ও অসহায় ছিল, যাদেরকে এখানে জোরপূর্বক দিনরাত কাজ করতে বাধ্য করা হতো। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিক দার্শনিক হেরাডোটাস প্রথম এ থিওরি দেন, কিন্তু আজ আমরা জানি এটা কতটা ভুল ছিল। যারা এই পিরামিডটি বানানোর কাজ করছিল তারা সবাই খুবই দক্ষ শ্রমিক ছিল। তাদেরকে ক্ষুধার্ত রেখে মারপিট করে জোরপূর্বক কাজ করানো হয়নি, বরং তাদেরকে উত্তম খাবার দেওয়া হতো। এতটাই ভালো খাবার তাদের খাওয়ানো হতো যে তারা অন্য সাধারণ মিশরীয়দের তুলনায় অনেক স্বাস্থ্যবান ও শক্ত সমর্থ ছিল। এরা শহরেই কনস্ট্রাকশন সাইটে থাকত। এছাড়াও বিভিন্ন কমিউনিটির মানুষ তাদের অফ সিজনে এই কনস্ট্রাকশন কাজে স্বপ্রণোদিত হয়ে কাজ করতে আসতো। যেমন কৃষক, যখন তাদের ফসলের কাজ থাকতো না, তখন তারা এই কনস্ট্রাকশনে কাজ করতে আসতো। সাধারণ প্রজারা তাদের রাজার উপর অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল বলে এরকম একটি ন্যাশনাল প্রজেক্টে কাজ করার ব্যাপারে তারা অত্যন্ত একতাবদ্ধ ছিল। 20 থেকে 30 হাজার শ্রমিক দিনে 10 ঘন্টা করে কাজ করে 20 বছরে শেষ করেছিল এর নির্মাণ। এটি নির্মাণে 5.5 মিলিয়ন টন লাইমস্টোন, 8,000 টন গ্রানাইট ও 5 লাখ টন মর্টার ব্যবহার করা হয়েছিল। বেশিরভাগ পাথরই আনা হয়েছিল আশেপাশের এলাকা থেকে। এখন প্রশ্ন হলো, এই পাথর কিভাবে কাটা হতো? সে সময় কপার ও ডলারাইট ব্যবহার করে পাথর কাটার পদ্ধতি চালু ছিল। আরেকটি বড় প্রশ্ন হলো, এই ভারী পাথরগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হতো কিভাবে, যেহেতু তখন তারা হুইলের ব্যবহার জানত না। একটি থিওরি বলে যে তারা নদীপথে পাথর পরিবহন করত এবং একটির উপর একটি সাজিয়ে রাখার জন্য স্লেজ ব্যবহার করত। সালের এক থিওরি, যা জেহুতি হোটেপ এর সমাধিতে প্রাপ্ত একটি পেইন্টিং এর উপর নির্ভর করে গড়ে ওঠে। জেহুতি হোটেপ খ্রিস্টপূর্ব 1900 শতকের একটি সমাধি। এই পেইন্টিং এ দেখা যায় 170 জন মানুষ একটি স্ট্যাচুকে স্লেজের উপরে টেনে নিয়ে যাচ্ছে। এখানে তাদের রশি ব্যবহার করতে দেখা যায়। আরেকজনকে দেখা যায় ভূমির উপরে পানি ঢালতে। প্রথমে আর্কিওলজিস্টরা ভেবেছিল এটা হয়তো তাদের রিচুয়ালের অংশ। পরবর্তীতে পদার্থবিজ্ঞানী ড্যানিয়েল বন ও তার টিম বিষয়টি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেয়। পরীক্ষায় তারা দেখতে পান বালুতে একটি নির্দিষ্ট পরিমাণ পানি ছড়ানো হলে ভূমি ও ভূমির উপরে গড়ানো বস্তুটির ফ্রিকশন অনেক কমে যায়। বালুর মধ্যে 2% থেকে 5% পানি বস্তুর ঘর্ষণকে অনেক মোলায়েম করে দেয়। কোনো কিছু সহজেই ভূমির উপর দিয়ে টেনে গড়িয়ে নেওয়া যায়। যদি পিরামিডের ডিজাইনের দিকে তাকান, তাহলে দেখবেন এটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছিল, যার 4টি পাশ উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমের দিকে সঠিকভাবে নির্দেশ করে। এটা কিভাবে সম্ভব হয়েছিল? তখন কোনো কম্পাস ছিল না, কোনো আধুনিক প্রযুক্তিও ছিল না দিক নির্ণয়ের। একটি জনপ্রিয় থিওরিতে অটম ইকুইনক্সের কথা বলা হয়, যখন পৃথিবীর টিল্ট এমন পর্যায়ে পৌঁছায় যে দিন ও রাত সমান হয়ে যায়, তখন ভূমিতে পড়া ছায়া পূর্ব ও পশ্চিম বরাবর সোজাসুজি হয়। দ্বিতীয় থিওরিতে বলা হয় নক্ষত্র দেখে দিক নির্ণয়ের কথা।
বলা হয় প্রাচীন মিশরীয়রা জানতো কিভাবে নক্ষত্র দিয়ে দিক নির্ণয় করা যায়। তাছাড়া তারা নক্ষত্র দেখে বুঝতে পারত কখন কোন ফসল চাষ করতে হবে। এসব থিওরির অনেকগুলো বিকল্প থিওরি আছে, যা খুব একটা গ্রহণযোগ্য নয়, তা এখানে উল্লেখ করা হলো না। তো দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।